আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন দর্শক সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই, এক মাসেই কি উষ্টা খেয়ে পড়ার উপক্রম নতুন সরকার, বিপাকে বিএনপি সরকার? এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। সরকারের বয়স সবে মাত্র 1 মাস পেরিয়ে গেছে। 1 মাস যেতে না যেতে খুব বড় ধরনের সংকট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় সংকট যেটি দেখা দিয়েছে, এই যে আমরা একটা বিরাট উৎসব, বাংলাদেশের মুসলমান যেহেতু বেশিরভাগ মানুষ, একটা বিশাল উৎসব গেল ঈদুল ফিতর। ঈদুল ফিতর 2 দিন আগে গেছে, আজকে তৃতীয় দিন বলা যায়। তৃতীয় দিনে রাজধানী শহর সারা বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোর দৃশ্য যদি দেখেন, তেল নেই, হাহাকার। গতকাল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছে যে যে কোনো মুহূর্তে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। এর দুটি কারণ। এর প্রধান কারণ হচ্ছে তেলের সংকট, তেল যেভাবে তারা চাইছে সেভাবে তেল পাচ্ছে না। আর দ্বিতীয়ত নিরাপত্তাজনিত সংকট, তেল না পেয়ে মানুষ মববাজি বা সহিংসতা করতে পারে। এই আশঙ্কায় অ্যাসোসিয়েশন বলছে যে যে কোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এটি একটি খবর। আরেকটি খবর, আজকে ঠাকুরগাঁয় বিএনপি মহাসচিব এবং বর্তমান সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তেলের দাম বাড়তে পারে এবং নিত্য পণ্যের দাম বাড়তে পারে। একদিকে সমস্যা, আমরা গভীর সমস্যার মধ্যে আছি, অন্যদিকে সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছেন এই সরকারের লোকজন এই ধরনের কথাবার্তা বলে। অর্থাৎ আগাম ক্রাইসিসটা আগাম তৈরি করবার এক প্রকার সুযোগ দিচ্ছে। সেটাই আমরা বুঝতে চেষ্টা করি যে বর্তমান সাধারণ মানুষের পকেটে টান পড়ছে এমনি, প্রতিদিন বাজারে গিয়ে মানুষ দিশে হারায়। কিন্তু এই সংকটের মাঝে যখন সরকারের দায়িত্বশীল জায়গা থেকে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সেকেন্ড ইন কমান্ড, সেকেন্ড ম্যান তারেক রহমানের পরেই তার অবস্থান, তার মতো মানুষের কণ্ঠ থেকে যখন এই ধরনের কথা আসে, তখন স্বাভাবিকভাবে সংকটটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এটি চিন্তার বিষয়। বর্তমান সরকারের শীর্ষ ব্যক্তিদের ভূমিকা এবং বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের যে ক্রাইসিস ম্যানেজমেন্টের সাথে বর্তমান পরিস্থিতির একটা আমরা তুলনামূলক চিত্র দেখব। দেখুন, একটি দেশের বাজার নিয়ন্ত্রণ নির্ভর করে মনস্তাত্ত্বিক দিকের ওপর। যখন রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ের কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে বলেন যে জ্বালানি তেলের দাম বা চাল ডালের দাম বাড়বে, তখন ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মজুত করার প্রবণতা তৈরি হয়। আমরা দেখেছি বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন বা যারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছেন, তারা অনেকটা পূর্বাভাস দেওয়ার মতো করে দুঃসংবাদ দিচ্ছেন। প্রশ্ন হলো, আপনারা কি আবহাওয়া অধিদপ্তর যে শুধু পূর্বাভাস দেবেন? আপনারা তো সরকার, আপনাদের কাজ তো দাম কমানো, আগাম ঘোষণা দিয়ে সিন্ডিকেটকে সুযোগ করে দেওয়া নয়। এই আগাম ঘোষণার ফলে বাজারে যে কৃত্রিম সংকট তৈরি হয় তার দায়ভার কে নেবে? এটি কি স্রেফ অযোগ্যতা নাকি গভীর চক্রান্ত? মনে রাখতে হবে, পৃথিবী কখনোই সমস্যার বাইরে ছিল না। আমরা বিগত 16 বছরের আওয়ামী লীগ সরকারের সময়টা দেখেছি। করোনা মহামারী ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল, বৈশ্বিক মুদ্রাস্ফীতি ছিল, কিন্তু কোনো অজুহাত দিয়ে কি তখন জনগণের পেট ভরিয়েছে? না, পেট ভরায়নি। ক্রাইসিস ম্যানেজ করাটাই জনগণকে স্বস্তি দিয়েছে, শান্তি দিয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা বুঝি সরকার মানেই হচ্ছে সমাধান। মানুষ আপনাদের ভোট দিয়েছে বা ক্ষমতায় বসিয়েছে সংকটের কথা শোনার জন্য নয়, সংকট সমাধানের জন্য। আপনি যখন সরকারে বসেন তখন বৈশ্বিক সংকট বলে পার পাওয়ার সুযোগ নেই। বিশ্বের অন্য দেশগুলো যদি তাদের নাগরিকদের স্বস্তি দিতে পারে, তবে আমাদের এখানে কেন হাহাকার? মনে রাখবেন, ক্রাইসিস ম্যানেজ করতে না পারা মানেই হলো প্রশাসনিক ব্যর্থতা। আর এই ব্যর্থতার বোঝা যখন সাধারণ মানুষের ঘাড়ে চাপে, তখন সরকারের নৈতিক অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। ইতিহাস বড্ড নিষ্ঠুর, মানুষ তুলনা করতে পছন্দ করে। আমরা যদি নিকট অতীতের দিকে তাকাই, তবে দেখব শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বড় বড় বৈশ্বিক সংকট তিনি কিভাবে সামলেছেন তা দেশের মানুষের স্মৃতিতে এখনো তাজা।
করোনার সময় যখন বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল, তখন বাংলাদেশে কিন্তু খাদ্যাভাব দেখা দেয়নি। তিনি কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলেন। ডলার সংকট বা জ্বালানি তেলের দাম যখন বিশ্ববাজারে চড়া ছিল, তখনও তিনি ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের রাখার চেষ্টা করেছিলেন। আজ মানুষ সেই সময়ের স্থিতিশীলতার কথা মনে করছে। বর্তমান সরকারকে বুঝতে হবে, যদি আপনারা দ্রুত মানুষের জীবনে স্বস্তি না ফেরাতে পারেন, তবে জনগণের ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। বাঙালি জাতি ধৈর্যের চরম পরীক্ষা দিতে জানে, কিন্তু পেট যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা বিচার করতে ভুল করে না। যারা আজ আগাম দাম বাড়ার ঘোষণা দিচ্ছেন, তারা হয়তো সাধারণ মানুষের দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন, বাজারের প্রতিটি আগুনের আঁচ আপনাদের সিংহাসন পর্যন্ত পৌঁছাতে পারে। জনগণ আজ সচেতন, তারা দেখছে কারা বাজারে সিন্ডিকেট করছে আর কারা তাদের মদত দিচ্ছে। যদি অযোগ্যতা বা অনিচ্ছার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসে, তবে এই দেশের মানুষ অতীতে যেমন রাজপথে ফয়সালা করেছে, ভবিষ্যতের তার ব্যত্যয় হবে না। আপনাদের হাতে সময় কম, দ্রুত অ্যাকশন নিন, মজুতদারদের ধরুন এবং আর সরকারের ভেতরে বসে থেকে আগাম ভীতি ছড়ানো বন্ধ করুন। মানুষের স্বস্তি হোক আপনাদের একমাত্র লক্ষ্য। শেখ হাসিনার আমলের ক্রাইসিস ম্যানেজমেন্টের সাথে বর্তমানের কি সত্যি আকাশ পাতাল পার্থক্য? আমি বলি, পার্থক্য তো হবেই। বর্তমানে যারা সরকার চালাচ্ছেন তারা একদম ইম্যাচিউরড, অনভিজ্ঞ। প্রধানমন্ত্রী জীবনে প্রথম সংসদ সদস্য হয়েছেন, প্রধানমন্ত্রী জীবনে প্রথম সরকার পরিচালনায় বসেছেন। এমন কোনো দূরদর্শীও নয় এবং এমন কোনো মাঠের রাজনীতি বিশাল দীর্ঘদিন ত্যাগ করে যে তিনি রাজনীতিতে এসছেন, করে রাজনীতি করছেন, তাও কিন্তু নয়। দীর্ঘদিন অনলাইনে রাজনীতি করেছেন, বাংলাদেশে অনলাইনে রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। সেখান থেকে প্রধানমন্ত্রিত্ব, এবং প্রধানমন্ত্রী হয়ে তিনি ক্রাইসিস কতটা মেটাবেন সেটি এখন দেখার বিষয়। যদি মেটাতে না পারেন তাহলে তারও মূল্য দিতে হবে তাকে। কাজেই আমরা বলছি যে সরকার কি অল্প সময়ে উষ্টা খাবার উপক্রম? বিপাকে কি বিএনপি সরকার? বহুমুখী বিপাকের মধ্যে পড়ে গেছে। আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে, জ্বালানি তেল থেকে শুরু হয়ে গেছে। সামনের দিনগুলোতে আরো নানামুখী বিপাক আমরা দেখব। যদি ম্যানেজ না করতে পারে সরকার, তবে এই সরকারের এই যে বিশ্ব পরিস্থিতি, বিশ্বযুদ্ধ, এটা সেটা বলে পার পাওয়া যাবে না। জনগণ কিন্তু ছাড় দেবে না, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরাও দেখতে থাকি যে সামনে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেখ হাসিনা ছাড়া 1, 2, 3 সব বাদ। এটা কেন বলছি আর 1, 2, 3 বলতে আসলে কি বুঝাচ্ছি সেটাই আপনাদেরকে একটু এক্সপ্লেইন করলে হয়তো বুঝতে পারবেন। দেখেন, এই মুহূর্তে আমাদের এই দলকে যদি আবার সে আগের পজিশনে নিতে হয়, তাহলে আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। এইটা যারা চিন্তা করে বা যারা স্বপ্নেও দেখে, তারা স্বপ্নেই বিভোর থাকবে, কোনো কাজ হবে না। নেত্রী নেত্রীর জায়গায় থাকবে, নেত্রীর জায়গায় দ্বিতীয় কেউ আসবে না। তবে নেত্রীর পেছনে, মানে নেত্রীর পরে, সরি তো নেত্রীর পেছনে না, নেত্রীর পরে ফার্স্ট সিরিয়াল লাইন, মানে এখন যারা ফ্রন্ট লাইন আছে নেতারা, ফ্রন্ট লাইন বলতে আবার এখন যারা ওই যে তৃণমূল কর্মীরা রাস্তায় মিছিল করছে তাদের কথা বলছি না ভাই, মাপ চাই, তোরা আমার আবার ভুল বুঝিস না। নেতারা, যেই সমস্ত নেতারা এতদিন গত 17 বছর যারা ফ্রন্ট লাইন, মানে নাম্বার 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে যারা ছিল, যে কেন্দ্রীয় কমিটির বিশাল বিশাল ছবি সর্বস্ব নেতারা ছিলেন, তারা, তাদের পরের যে চ্যাপ্টারটা আছে তারা, তাদের পরের যে চ্যাপ্টারটা আছে তারা, এগুলো সবগুলোরে একটু আউট করেন। তো এইভাবেও যদি না বুঝছেন আপনারা, তাহলে আরো পরিষ্কার করে বলছি, ধরেন একটা সংগঠনে আপনার সভাপতি আছে, সভাপতির পরে কে আছে? সভাপতির পরে সহসভাপতি আছে, সহসভাপতির পরে কে আছে? সেক্রেটারি আছে। এই যে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড লাইন, এই 3 লাইন টোটালি আউট করেন। আউট করে এইবার এদের আউট করে কি করবেন? এদের আউট করে কি একদম ফালাই দিব, বঙ্গোপসাগরের ভাষা দিব? না 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 না, ওইটা বলছি না। এদের আউট করে সবাইরে প্রয়োজন উপদেষ্টা পরিষদে নেন, বা সাইড দিয়ে আরেকটা কিছু করে ওইটাতে বসান, কিন্তু মেইন স্ট্রিম থেকে এদেরকে একটু আউট করেন। আউট করে নতুন কিছু ইয়াং পোলা পাইন আনেন,
যেমন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ছাত্রলীগের 25-এর ভেতরে যারা আছে, 27-এ দেয় না, 25-এর ভেতরে পোলাপাইন ছাত্রলীগ দেন। যুবলীগ 40-এর উপরে কাউরে যাওয়ার দরকার নেই, 40-এর উপরে যুবলীগও হবে না, আনেন তাদের। আওয়ামী লীগ 40-এর পরে মানে 45, 47, 48, 50 এদের আনেন আওয়ামী লীগে, কাম ঘটবে। কারণ কিন্তু যাদের আনবেন একটু চেক করেন, যেহেতু এখন আর ডিজিএফআই এনএসআই এদের দিয়ে তো আর কমিটি করাইতে পারবেন না, কারণ এদের কোনো, এরা আপনাদের কিছু দিবে না। এখন আপনারা খেয়াল করেন যে কে কোথায় কিভাবে আছে, প্রয়োজনের নাম প্রকাশের আগে একটু আগে প্রচার করে দেন অমুক অমুক জায়গায় দিচ্ছি, তাইলে পেয়ে যাবেন খেলা যে আসলে কে কি, কারা আসলে ওই যে হঠাৎ করে ফেসবুকে আসছে, বা কারা ওই যে এতদিন চেহারা লুকাইয়া পুরুষ হইয়া মহিলার চেহারা দিয়া, ফুল পাখি কবুতরের চেহারা দিয়া আপনারে ফেসবুক চালাইছে, আর এখন হঠাৎ করে যখন বুঝছে যে না নেতা হওয়া যাবে মনে হয়, এই ফেক আইডি মানে বট আইডিগুলো কিনা কিনা নিজেদের ছবি দিয়ে আমরা প্রচার করেছিলাম, আমরা ইফতার করেছিলাম, আমরা ঈদের পরদিন মিলাদ করেছিলাম, ওগুলোরে বাদ দেন। বাদ দিয়ে আসলে অরিজিন যারা খাটতেছে, খাটতে পারবে, যারা ফাইট দিতে পারবে রাস্তায় দাঁড়ায়, ওই সমস্ত ভাইগুলোর আইনা নেতৃস্থান আনেন। এবং এটার লিমিট 3 থেকে 6 মাস রাখেন, সর্বোচ্চ 3 থেকে 6 মাস, যে দেখেন যে এর আসল কার্যক্রম কি করতে পারতেছে। যদি দেখেন যে 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরে কিচ্ছু করতে পারতেছে না, শুধু ওই কিছু হঠাৎ হঠাৎ ছবি দেওয়া ছাড়া, যে বৈঠক করছি আমরা অমুক জায়গায়, তো ওদের বলেন বলে আব্বা তোমরা আবার যাও গা, তোমরা সম্মানের সহিত যাও, আমরা অন্য গ্রুপ দেখি। তার কারণটা এটা সকলেই জানেন, যে এখন যুদ্ধের ময়দানে খালি ওই যে অমুক মেজর জেনারেল ওনার অনেক অভিজ্ঞতা থেকে এসে হয়েছেন, ওনার দিয়ে কাম হবে না। কারণ হচ্ছে যে ওই মেজর জেনারেল হয়তো কামান চালানো জানতেন, কিন্তু এখন এমন এমন সৈনিক আছে যারা ড্রোন চালানো জানে, তাদের আনতে হইব। কারণ হচ্ছে যে কামান বহুত ব্যাকডেট হয়ে গেছে, ড্রোন চালায় কেমনে এইটা জানতে হইব। একটা ড্রোন চালানোর মতন সৈনিকও যদি ড্রোন চালাতে চান, তারাই না বসান, সে চালাই দিবে। চিন্তা করতে হবে এখন এইটা, যে আমরা কি চাই, তৃণমূল কিভাবে এই সংগঠনটাকে আগায় নিতে চায়, সেইটার উপর বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগের জন্য প্রচণ্ডভাবে ওয়েট করতেছে, কিন্তু সেই পলাতক নেতাদেরকে নিয়ে না, সেই পলাতক নেতাদের পকেট কমিটি দিয়েও চাচ্ছে না। তারা চাচ্ছে আসলে ফ্রেশ কিছু পোলাপাইন উঠুক। যেন আমি 4-5টা বোনরে চিনি, যাদেরকে আমি এখনো সেলুট দিই। তার মধ্যে একটা আছে কি জানি, একটা ফেসবুক চালায় দেশি, আরেকটা আছে কি জানি ফারজানা না জানি কি একটা নাম ওইটা, আরো 2-3টা বোন আছে, যেমন দেশি প্রচন্ড মুখ খারাপ করতারে, তারা ফারজানা যেটা আছে সেটা যেমন বলে এই কিরেন নটির লাল বদরের মাগি ভাগি এইভাবে কথা বলে। এদের দরকার, এদের কেন দরকার জানেন? এই জেনজি প্রজন্ম গালি ছাড়া সাউয়া মাওয়া ছাড়া বুঝে না। আর এই যে আমাদের যেসব নেতারা আছেন বা আমাদের মতো বয়স্ক যারা, তারা এখন গালি দিতে আমরা একটু লজ্জা বোধ করি, কিন্তু আমাদের মাথায় এইটাই ঢুকতেছে না যে জেনজি প্রজন্মরে, গাইলের প্রজন্মরে গাইল দিয়েই করতে হয়। লাতো কা ভূত বাতো মে নেহি মানতা, এটা হচ্ছে যে কথা। যেই সমস্ত পোলাপাইন শিক্ষকদের গলায় জুতার মালা দিতে হয়, তাদেরকে ঠেকাইতে হলে আমাদের এমন পাবলিক জোগাড় করতে হবে যারা তাদের বাপমার গলায় জুতা দিতে পারবে। সুতরাং এই বোনগুলোর মতন যারা গালাগালি করে, যেসব ভাইয়েরা বোনেরা টোটাল গালাগালি করতে পারে, এইসব লোকগুলোর দরকার, এদের প্রোভাইড করা দরকার। কারণ এই প্রজন্ম এখন গাইল ছাড়া বুঝে না। আপনি গাইল দিতে না পারলে মার্কেটে আপনার দাম নাই। আপনি যতই সহি শুদ্ধ শুষ্ক ভাষায় কথা বলেন, লাভ নাই। ওই যে দেখেন না পিনাকি গাইল দেয়, ওটা ভালো লাগে, মানুষে খায়। গাইলবাজ দরকার এখন আমাদের, গলাবাজের দরকার নেই, অরিজিন গাইলবাজ ফাইটারের দরকার। এই বনগুলা থেকে শিক্ষা নেন, অরিজিন ফাইটার দরকার, যারা সাহস করে আইসা ইফতার পার্টির নামে 5 স্টার হোটেলে বসে না খাইয়া যারা রাস্তায় মিছিল করছিল, যারা ইফতার নিয়ে দিছিল, এই লোকগুলোর দরকার। যেই সমস্ত ভাইগুলা জীবনের মায়া থাকার পরেও বাপ মা ভাই বোন ছাইরা নিজ এলাকায় না থাকা পার্শ্ববর্তী এলাকায় থাকছে, আবার যে কোনো সময় দরকার হয়েছে মিছিল মিটিং করতে আসছে, তাদেরকে দরকার। তাদেরকে তুলে আনতে হবে, তাদেরকে খুঁজে আনতে হবে। কিভাবে খুঁজে আনবেন, কিভাবে আনবেন সেটা আপনাদের ব্যাপার। সেটা যদি আনতে পারেন, দল দাঁড়ায় যাবে 6 মাসের ভিতরে। কারণ এখন ওই টেস্ট ম্যাচ শেষ, ঈদের পরে আন্দোলন শেষ, কোরবানির আগে আন্দোলন শেষ,
একটু বসো না, ইনুস ভাই গেলে আন্দোলন শেষ, এরপরে আমাদের নিষেধাজ্ঞা তুইলা নিলে আমাদের আন্দোলন শেষ, এইসব দিন শেষ। একসময় আমরা যেগুলো নিয়ে হাসতাম যে বিএনপি ডাকছে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, মনে আছে রিজভি দানা নাই আবাসিক বিএনপি নেতা বলতেন না হাসাহাসি করে? ওই বেটার মতো লোকগুলো দরকার, যারা আবাসিক, যারা দলের কার্যালয়ে শুইয়া, ঘরে শুইয়া, রাস্তায় শুইয়া একলা নেমে গেছে, এই সমস্ত লোকগুলোর দরকার। এই ধরনের লোকই দরকার। আর এই ধরনের লোক আওয়ামী লীগে গত 17 বছরে তৈরি হয় নাই, সব হাইব্রিড তৈরি হয়েছে। সুতরাং এগুলোরে বাদ দেন, বাদ দেন মানে সাইড লাইনে ফেলান না, এদের সবাইকে সাইড লাইন ফেলান। আওয়ামী লীগের কত হাজার হাজার উপকমিটি আছে, ওই কমিটি আছে, সেই কমিটি আছে, সেগুলোতে নেতা বানায় রাখেন। যাও বাবা, তোমরা ওইখানে নেতা হও, কিন্তু মূল ফাইটে আপনারা হইয়েন না, মূল ফাইটে আপনারা হইয়েন না। মূল ফাইটে ওই যে যারা ড্রোন চালাইতে পারবে, বিমান চালাইতে পারবে, পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে, তাদের লাগবে, তাদের দিয়া টোটাল ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে তারাই নেতৃত্ব দিতে হবে, তারাই জানবে তখন যে কোথায় কি আছে, কোথায় কেমনে কি হয়। এটা আপনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকও দেখেন না, আয়া কইছে যে অমুক জায়গায় শালার হাউজার কামান বসায় রাখছে, ইরান মারতাছে, রাশিয়া মারতাছে, একদম জায়গা বরাবর। সেই ধরনের লোকগুলো লাগবে যারা ওই খবর দিতে পারবে, আবার এখান থেকে মাইরের একদম প্ল্যান করে মাইরা দিতে পারবে, সেই ধরনের লোক দরকার। এই জন্য বললাম যে 1 2 3 ফার্স্ট 3 লাইন বাদ দিয়ে তৃণমূল আনেন। তৃণমূল কাদেরকে আনবেন? যারা আসলেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার রাস্তায় আছে, ফাইট দিতেছে। আর এই তৃণমূল কর্মীগুলোকে যদি সামান্যতম সময় দেন, সামান্যতম সম্মান দেন, এরা আপনাকে বেইজ্জতি করবে না। কারণ এখন এই তৃণমূল কর্মীরা যখনই ধরা খাচ্ছে, তাদের কোনো পদ পদবি নাই, কিন্তু কি করা হচ্ছে জানেন? অমুক ওয়ার্ডের সভাপতি, অমুক ইউনিটের সভাপতি, হয়ারাজ হে না, এর 14 গোষ্ঠী থেকে কোনোদিন সভাপতি ছিল না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগ এইটা মানে নাই এই বেজ্জতি। এই জন্যই তারা আন্দোলন করছে, তাদের ধরে নিয়ে যায়, এখন সবাই সভাপতি হয়ে গেছে। তো তাদের যখন ধৈর্য নিয়েই যখন সভাপতি করে দেওয়া হচ্ছে, তো এখন আমরা করে দিতে অসুবিধা কোথায়? এই জন্যই মাননীয় নেত্রী, যদি আমার ভিডিওটা আপনার কাছে যায়, আমি জানি যে এর আগে অনেক ভিডিও আমার কাছে গেছে, আপনার কাছে গেছে, এই ভিডিওটাও যদি যায়, প্লিজ আমি বলবো এই জায়গাটা একটু সিদ্ধান্ত নিন। কারণ হচ্ছে যে এখন আর বুড়ো মানুষ, ওই যে পুরান চাল ভাতে বাড়ে একটা কথা আছে, ওগুলো এখন আর হয় না। কারণ এখন আর পৃথিবীতে পুরান চাল ভাতে বাড়ে না, এখন ভাত যদ্দূর আছে তদ্দূরই হয়। আসলে ভাতে বাড়ে না, ভাতে পানি দিতে হয়। আর সেই পানিটা হচ্ছে যে আমাদের এই তৃণমূল। এই তৃণমূলের যদি আইনা জায়গা মতন বসানো যায়, অনেক কিছুই ভালো হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।